ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন। আজ বুধবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে ইসি সচিব জানিয়েছেন আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র প্রথম আলোকে একটি গণমাধ্যমকে জাতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি আগামীকাল তফসিল, এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে এরই মধ্যে আমার অতিথিরাও যুক্ত হয়ে গেছেন। আজ যুক্ত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, তিনি আছেন আমার সাথে যুক্ত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, তিনি যুক্ত হয়েছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছি, আগামীকাল তফসিল ঘোষণা করা হবে এবং বহু কাঙ্ক্ষিত সেই যে বড় নির্বাচন, যেটাকে আমরা জাতীয় নির্বাচন বলি, বহু বছর পরে 2026-এর ফেব্রুয়ারিতে আমরা সেই নির্বাচন দেখতে যাচ্ছি, এমনটাই প্রত্যাশা নিয়ে আমরা সকলেই আসলে নির্বাচনের ট্রেনে উঠেছি। রাজনৈতিক দলগুলো উঠেছে, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাও সর্বদা সতর্ক রয়েছি বা সচেতন রয়েছি। এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করছি। আমি আলোচনাটা আজকে মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঠিক তফসিল ঘোষণা তার আগে একটি জোট গঠন করেছেন আপনার, মানে তিনটি রাজনৈতিক দল, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন। জোটের কথা কেন ভাবলেন? জোটের কথা কেন ভাবতে হলো? এই প্রশ্নটা দিয়ে যদি শুরু করতে চাই জনাব মুজিবুর রহমান মঞ্জু। ধন্যবাদ সোনিয়া আপনাকে, আজিজ ভাই আছেন এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। জোটের কথা আমরা ভেবেছি, যেদিন আমরা বর্ণনা দিয়েছি বা প্রেস ব্রিফিং করেছি সেদিন আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি যে আমরা কেন একটা এই ধরনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা গেলাম। প্রথম হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো সবাই একতাবদ্ধ ছিল। জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা, রাজনৈতিক দলের কর্মীরা, ইভেন সাধারণ মানুষও ওই অভ্যুত্থানে অংশ নিয়েছে। অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখলাম যে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যার যার রাজনৈতিক এজেন্ডা, যার যার মতাদর্শিক আলোচনা, এবং বিশেষ করে আমাদের কয়েকটি ইস্যুতে, একটা হচ্ছে যে আমাদের সংস্কার ইস্যু, বিচার ইস্যু, তারপরে নানা রিফর্ম ইস্যু এবং নির্বাচন ইস্যু, এই ইস্যুগুলোতে নিয়ে আমরা আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখলাম যে তারা নিজ নিজ মতাদর্শিক জায়গা থেকে তাদের মধ্যে একটা পার্থক্য বা বিরোধ ছোটোখাটো তৈরি হয়েছে। তো এটা খুব অস্বাভাবিক না, কারণ এক একটা রাজনৈতিক দলের এক এক রকমের চিন্তা আছে, তাদের নিজস্ব মতাদর্শ আছে। কিন্তু একটা জায়গায় এসে আমরা কিছুটা চিন্তিত হয়ে পড়লাম যে আমরা যখন রিফর্ম ইস্যুগুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করলাম, সেখানে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরানো ধাঁচের রাজনীতির জায়গায় ফিরে যাওয়ার এক ধরনের প্রবণতা আছে। তো আমরা যারা নতুন রাজনৈতিক দল এবং নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে আমরা রাজনীতিতে নেমেছি, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তো আগে ইলেকশন করি নাই, ফলে আমাদেরকে সবাই বলছে যে আপনাদের তো জনসমর্থন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সবাই বলছে যে এত দাপুটে এতগুলো রাজনৈতিক দলের মধ্যে আপনাদের এই রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কী, বা আপনারা আদৌ এই রাষ্ট্রের সংস্কারের জায়গাটাকে ধরে রাখতে পারবেন কিনা। আমরা তো দেখছি বিএনপি বা জামাত বা অন্যান্য দলগুলো তাদের পুরানো রাজনৈতিক ধাঁচে তারা ফিরে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই তাদের একটা ইউনিটি দরকার। আরও একটা বিষয় আমাদের চোখে পড়েছে যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, আমাদের মধ্যেও অনেক ধরনের পুরানো অভ্যাস, পুরানো সংস্কৃতি আমাদের মধ্যেও এখনও রয়ে গেছে। আমরাও নতুন রাজনীতিতে অভ্যস্ত হওয়ার জন্য যে কমিটমেন্ট বা যে প্রতিজ্ঞা, সেটার জায়গাতেও আমাদের ঘাটতি আছে। সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনা করে ভাবলাম যে আমাদের মধ্যে সংশোধন এবং ঐক্যবদ্ধতাটা খুব জরুরি, এবং এটাকে সামনে এনে আমরা দুটো জিনিস অ্যাচিভ করতে চাই। একটা হচ্ছে নতুন রাজনীতিটা মানুষের সামনে তুলে ধরতে চাই,
আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো মানুষের কাছে স্বীকৃতি বা স্বীকার করতে চাই। তৃতীয় হচ্ছে মানুষের কাছে আমরা ম্যান্ডেটের জন্য যেতে চাই, মানুষের কাছে পৌঁছতে চাই। আপনারা বারবার বলছেন, আপনারা যেদিন জোট গঠন করেছেন সেদিনই বলেছেন যে এটি কোনো নির্বাচনী জোট নয়, এটা একটা রাজনৈতিক জোট। মানে নির্বাচনের জন্য যে কারণে যে উদ্দেশ্যে জোটগুলো গঠন করা হয়, ভোট ব্যাংক বাড়ানোর জন্য, এটি আসলে তেমনটা নয়, শুধুমাত্র নির্বাচন না আর কি। হ্যাঁ, এটা সেরকম কোনো জোট নয়। তাহলে সেক্ষেত্রে আপনারা নির্বাচনে যখন মানে শুধু সমীকরণটা, রাজনীতির সমীকরণটা যখন মিলাচ্ছেন, কিংবা নির্বাচনের সমীকরণটা যখন মিলাচ্ছেন, যে নির্বাচনে যাব, 300 আসনে প্রার্থী দেব এবং আমরা জয়ী হয়ে আসব, সেখানে কি আসলে সংসদের যে হিসেবটা মিলানো বা ক্ষমতার যে বিষয়টা, সেটাকে কি আপনারা উপেক্ষা করে যাচ্ছেন? ক্ষমতার বিষয় কি আপনারা চিন্তা করছেন না? না, সেটা উপেক্ষা করছি না। আপনি ভালো করে খেয়াল করেন যে প্রথম কথা হলো, আমরা যারা এখন নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম, একভাবে নিপীড়িত ছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এখন কথা হচ্ছে যে কারা এখানে সংসদে প্রতিনিধিত্ব করবে। সুতরাং এখন জনগণের কাছে আমরা আমাদের মানে আহ্বান নিয়ে যাব। তো এখন আমি যদি শুধু সিটকে প্রাধান্য দেই, তাইলে তো আমার জন্য সহজ। আমি যদি বিএনপির সাথে বা জামাতের সাথে, বড় দলগুলোর সাথে যদি আমি এক ধরনের অ্যালায়েন্স করি, তাহলে আমার জন্য সিট পাওয়া সহজ। কিন্তু আমি যে নতুন রাজনীতি কথা বলবো, সেই নতুন রাজনীতি তো মানুষ পাচ্ছে না। মানুষ মনে করবে যে আমি জামাতের রাজনীতিকেই সামনে আনছি বা আমি বিএনপির রাজনীতিকেই সামনে আনছি। তো আমাদের জন্য দুটো চয়েস, একটা হচ্ছে পার্লামেন্টে যে কোনোভাবে আগে চলে যাওয়া, আর একটা হচ্ছে না, নতুন রাজনীতি নিয়ে পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করা। সুতরাং আমরা নতুন রাজনীতি নিয়েই পার্লামেন্টে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে পার্লামেন্টে যাবেন এবং সেভাবেই আসলে নতুন ভাবে সরকার বা দেশ পরিচালিত হবে, এমনটাই আপনারা প্রত্যাশা করছেন। এবং আমরা চাই যে মানুষের কাছে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা উপস্থাপন করার পরে মানুষ কি বলছে সেটা আমরা দেখতে চাই, গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটা দেখা। অবশ্যই আপনার এই পয়েন্টগুলো অবশ্যই নিশ্চয়ই এম এ আজিজ, আপনিও এই প্রশ্নগুলো বা এই মন্তব্যগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলতে চাইবেন। এবং তাদের যে এই ডিসিশনটিকে অনেকেই কিন্তু এই যে জোট করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটিকে অনেকেই বলেছে যে এনসিপির জন্য, বিশেষ করে এনসিপির জন্য একটা বড় ভুল হয়েছে তাদের রাজনীতির ক্ষেত্রে, এমনটা বলেছেন অনেকে। আমি সেই অভিযোগগুলো আসলে তুলে ধরছি। এবং সেই সাথে আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আজকে পদত্যাগ করেছেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটা অনেকখানি নিশ্চিত এবং তারা বলেওছেন তেমনটাই। সরকারে থাকবেন নাকি ভোটে লড়বেন 2 উপদেষ্টা, এই প্রশ্নটা বরাবরই ছিল। এই জায়গাটাতেই আপনার কাছে আমার প্রশ্নটা শুরু হলো যে এই যে 2 উপদেষ্টা পদত্যাগ করলেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনি কিভাবে বিষয়টাকে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ আপনাকে, মঞ্জু ভাইকে এবং দর্শক শ্রোতাকে। দেখেন, 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। এমনিতে কিন্তু যেমন আমলা, তারা যদি কেউ রিটায়ার করে কমপক্ষে 2 বছর নির্বাচন করতে পারে না। এই উপদেষ্টা পরিষদ প্রথমে এসেই বলছিল তাদের যত আর্থিক অবস্থা তার একটা জমা দিবে, শ্বেতপত্র জমা দিবে, কিন্তু সেটা কিন্তু দেয় নাই। এখন এনারা এই আইনটা করতে পারতো, উপদেষ্টা পরিষদে আপনার পদত্যাগ করেই নির্বাচন করছে, এখন করতে পারে, আইনে করতে পারে। তবুও ভালো যে অন্তত পক্ষে উপদেষ্টা পরিষদ থেকে আপনার রিজাইন করেছে। এটা খুব বড় দোষের কিছু দেখছি না। এখন নির্বাচন ওনারা করবেন, ওনারা কি নিরপেক্ষ নির্বাচন করবেন নাকি এই যে 3 জোট যে হলো এখানে নির্বাচন করবেন, সেটা এখনো ঘোষণা আসেনি। এখনো কোন দলে যাবেন, কোন দলের হয়ে করবেন সেই কথা এখনো তারা প্রকাশ করেননি। কিন্তু এখন ধরেন এই যে 3 দলের যে ঐক্যটা হলো, এখানে মঞ্জু ভাই আমার খুবই প্রিয় এবং শ্রদ্ধেয়। আমি বলবো এনসিপি বড় দল এই কারণেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার ইচ্ছায় এটা দল গঠন হয়েছে এবং সব বিএনপি জামাতকে নিয়ে তখন নিবন্ধন হয় নাই, দেশে বিদেশে বৈঠক সব কিছু এখানে করেছে এবং তারা অভ্যুত্থানের সামনের সারির শক্তি, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু এত বিতর্কিত এদেরকে নিয়ে এই যে রাজনৈতিক পথ চলা বড় লম্বা, এটা মঞ্জু ভাইয়ের কতটুকু সম্ভব হবে তা আমি বলতে পারছি না। আবার এনসিপির নামটা সবসময় আগে ব্যবহার হচ্ছে এই ঐক্যজোটে। মঞ্জু ভাই আছে তো,
উনি তো অনেক বেশি যোগ্য লোক আমার চোখে। এখানেও আমার কাছে মনে হয় এইটার ব্যাপারেও কিন্তু একটা বৈষম্য আছে, কারণ প্রত্যেকটা জায়গায় পত্র পত্রিকা ওনারা নামে লিখছেন কিনা জানি না, এনসিপি কিন্তু বড় দল হয়ে আসছে এখানে, কিন্তু ওনাদের এনসিপি নিয়েই সমস্যা, আগানোর সমস্যা হবে। আমি আগে করেই বলছি যে ধরেন নির্বাচন ওনারা গেলেন, একটা রাজনৈতিক বিষয় আমি এখানেই শেষ দিলাম, নির্বাচন গেলে কিন্তু যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। বেরসিক ইলেকশন কমিশন আরপিওতে তাই করেছে। এখন ধরেন এই তিনটা জোট যদি নির্বাচনে যায়, যার যার প্রতীকে নির্বাচন করবে। আমি অন্য দলের কথা বলছি না, এনসিপি বরাবরই বলেছি তারা একটি প্রার্থীরও আপনার জামানত থাকবে না, নিশ্চিত। এত বিতর্কিত হয়েছে, উনি বিরাট 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাইরে ভাই আমাদের এলাকায় একটা প্রার্থীর নাম দিছে বলে হাওলাত করে এনে দিছে, এটা কেউ চেনে না, জানে না, তার বাড়ি ঘর তার নামও জানি না, একটা পোস্টার লাগানো রয়েছে। এভাবে যদি আপনি যদি কিছু বকশিস দেন, সে 300 আসনে আমিও নমিনেশন দিতে পারি, এটা এটা কেন না। আবার ফলাও করে ইন্টারভিউ নিতে আর ইন্টারভিউ নিতেছেন একটা এলাকায়, একটা কনস্টিটিউয়েন্সি 5-6টা থাকলে না ইন্টারভিউ নেবেন, কিসের ইন্টারভিউ নিচ্ছেন? আমি শোনেন ফ্যাসিস্ট হাসিনার সময়ে আপনার বড় বড় নেতা দিয়ে 3টে দল করেছিল, 3টে দলে কিন্তু প্রার্থী দিয়েছিল 3 আসনে, তাদেরকে কিছু কিছু জায়গায় ছাড়ের কথাও বলা হয়েছিল, কিন্তু একটারও জামানত থাকে নাই। খেয়াল করে দেখেন এখন মঞ্জু ভাই কেন কোন মঞ্জু ভাইকে প্রশ্নের উত্তরটা একটু মঞ্জু ভাই কেন এই দায়িত্ব ঘাড়ে চাপাইলো, আমি তো মনে হচ্ছে মঞ্জু ভাই নিশ্চয়ই এই প্রশ্নটার উত্তর প্রথমেই দিয়েছে যে কেন আসলে জোটের কথা ভেবেছেন তারা, কিন্তু এনসিপি কে নিয়ে যখন প্রশ্নটি চলে এসেছে তখন আরো একটু জানার প্রয়োজন আছে। একটা ছোট্ট বিরতির পরে এসে আমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর জানবো মুজিবুর রহমান মঞ্জুর কাছে। দর্শক একটা বিরতি নিচ্ছি, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, সোনিয়া হক আপনাদের সাথে আছে। আগামীকাল তফসিল নির্বাচনের দিকে হাঁটছি আমরা, কি অবস্থা, রাজনৈতিক দলগুলো কতটুকু প্রস্তুত এবং রাজনৈতিক দলগুলো নতুন নতুন জোটগুলো কি ধরনের সমীকরণ মেলাতে চাইছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আজকে অতিথিদের সাথে। ঠিক এই মুহূর্তে আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে চলে যেতে চাই। এম এ আজিজ বেশ কটি প্রসঙ্গ আপনার দিকেই ছুঁড়েছে আমার যতদূর মনে হয়, আপনি নিশ্চয়ই বলবেন, কারণ এনসিপি অলরেডি 125টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। তার মানে কি বাদবাকি যে আসনগুলো রয়েছে সেগুলো এই দুটি দলের জন্য ছেড়ে দিয়েছে, এমনটাই কি আসলে এখন হিসেবটা মিলবে নাকি এভাবে? প্রথমত হচ্ছে আজিজ ভাইয়ের যে কঠোর সমালোচনা আমি একটু দেখলাম, যেমন আজিজ ভাই বললেন যে ওনার আসনে কাকে দিয়েছে উনি চিনেন না, আসলে ওনার আসনে কাউকে দেয়নি নাই। আমি এখন ওদের 125টা আসন খুঁজে দেখলাম, আজিজ ভাইয়ের আসনে ওরা কোনো এখনো প্রার্থী ডিক্লেয়ার করে নাই, বরং আমি তাদের যে টোটাল 125 জনের যে তালিকাটা দেখলাম সেখানে আমি একটা দারুণ ডাইভার্সিটি দেখলাম যেন 14 জন নারী দিয়েছে তারা 125 জনের মধ্যে। আমরা কিন্তু 108 জনের তালিকা মানে প্রার্থী ঘোষণা করেছি, সেখানে আমরা মাত্র 4 জন নারী দিতে পেরেছি। তো সেই জায়গায় এনসিপি 14 জন নারী প্রার্থী দিয়েছে এবং এরা সবাই জুলাই অভ্যুত্থানের খুবই পরিচিত। 2 নম্বর হচ্ছে তারা নানা মাইনরিটি কমিউনিটিকে তারা ইনভলভ করেছে, মানে ইনক্লুড করেছে। দেখেন এটা নতুন রাজনৈতিক দল, আজিজ ভাই প্রবীণ মানুষ, পুরানোরা সবসময় নতুনদেরকে উৎসাহিত করা উচিত, কিন্তু আজিজ ভাই আমি দেখলাম যে খুব তীব্রভাবে তাদেরকে উৎসাহিত করছেন। আজিজ ভাইয়ের একটা জায়গায় আমি অবশ্যই অ্যাকসেপ্ট করি, আজিজ ভাইয়ের প্রত্যাশাটা অনেক বেশি ছিল তাদের কাছে, তরুণদের কাছে। দেখেন আমরা আমাদের বাচ্চাদের কাছে অনেক প্রত্যাশা করি না, তুমি ভালো রেজাল্ট করো চাই, তার সাথে নানা বকাঝকা করি, এরপরও তো আবার পরের বার তাকে সাহস দেই, সুযোগ দেই, তাকে আবার গড়ে তোলার চেষ্টা করি। এই তরুণরা যদি পরিবর্তনের নেতৃত্বটা না দিত, আমরা প্রবীণরা তো অনেক চেষ্টা করেছি, মার খেয়েছি, জীবন দিয়েছি। ধরেন বিএনপির শত শত নেতাকর্মী মারা গেছে, জামাতের শত শত নেতাকর্মী মারা গেছে, জেল খেটেছে, গুমের শিকার হয়েছে। 3টা নির্বাচন জামাত বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলন করে চেষ্টা করেছে, সর্বদলীয় ঐক্য করে চেষ্টা করেছে, কিন্তু ফাইনাল রাউন্ডে এসে এই তরুণরা যে রাজনীতিটা আন্দোলনটা করলো এবং সেই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারলো। সাধারণ মানুষ কিন্তু বিএনপি জামাত পারে নাই সম্পৃক্ত করতে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ আমি আন্দোলনের একেবারে 15 বছরের একেবারে তৃণমূলে প্রত্যেকটা স্তরে মানে আমার দেখার সুযোগ হয়েছে। তাহলে দেখেন এই ছাত্ররা যখন এসে দাঁড়ালো তখন সাধারণ মানুষরা আসলো এবং দেখেন এই আন্দোলনে বিএনপি জামাতের যত লোক জীবন দিয়েছে, বিএনপি জামাতের গত 15 বছর এত অল্প সময়ে জীবন দেয় নাই।
তাহলে সাধারণ ছাত্রদের ডাকেই তো এরা জীবন দিল, এরা তো দলের মোহ ভুলে গিয়ে তাদের পেছনে দাঁড়ালো। এখন পট পরিবর্তনের পরে একটা ক্ষমতার জায়গা থেকে যারা যখন ক্ষমতার অংশীদার হয়েছে তাদের কয়েকজন উপদেষ্টা, উনি যে সমালোচনা করেছেন হয়তো উপদেষ্টাদের সম্পর্কে উনি কিছু বলেছেন, হয়তো আরো কারো জায়গায় উনি মানে এই ধরনের তথ্য পেয়েছেন। আমি যেটা মনে করি যে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা রাষ্ট্রের কাঠামোর জায়গা থেকে। আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে তো অভিযোগ কেন? বিএনপি তো কিছুদিন আগে নির্যাতিত ছিল। বিএনপি এত বড় দল, 2 বছর আগের পত্রিকা, 5 বছরের 10 বছরের পত্রিকা দেখেন, বিএনপির বিরুদ্ধে আপনি কোনো চাঁদাবাজির অভিযোগ পাবেন না। তাহলে এই 2 বছরে বিএনপির বিরুদ্ধে এত চাঁদাবাজির অভিযোগ কেন? বা জামাত বিএনপির বিরুদ্ধে এত শক্তি প্রয়োগের প্রবণতাটা আসলো কেন? আসলো যে তারা যেহেতু একটা অনুকূল পরিবেশ পেয়েছে, একটা ছাত্ররা একটা অনুকূল পরিবেশে এসে তাদেরকে আমরা সঠিকভাবে গাইড করতে পারি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্র কিছু চাঁদার জায়গা খুলে রেখেছে, তদবিরের জায়গা খুলে রেখেছে, চাঁদাবাজির জায়গা খুলে রেখেছে। আপনাকে তো সেটাও বুঝতে হবে। আপনি আজিজ ভাই বলেন, আপনার কাছে লোকেরা সুপারিশের জন্য আসে না? আপনার কাছে তদবিরের জন্য আসে না? আপনার কাছে অফার নিয়ে আসে না যে এইটা করে দেন, আমি এই সুবিধা দিব, এই ধরনের করবো? আপনার কাছে তো বিগত দিনে হয়তো আরো বেশি আসছে, আপনি তো একটা ভালো জায়গায় ছিলেন। আমার কথা হচ্ছে সমালোচনা অবশ্যই আমরা করব, কঠোর সমালোচনা করব, কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এই রকম ক্ষমতা পাওয়ার পর একটা লোক দেখান, ঠিক আছে, যে যারা ক্ষমতাকে সঠিকভাবে চর্চা করতে পেরেছে। এটা তো আমাদের রাষ্ট্রের ব্যর্থতা। সেই জায়গা থেকে আমি আজিজ ভাইয়ের সমালোচনাকে অ্যাকসেপ্ট করেই বলতে চাই যে আমরা যারা নতুন রাজনৈতিক দল আকারে এসেছি, আপনারা যদি বলেন যে একটা জামানত থাকবে না তো ভাই, আপনি ভোট না দিলে আমার জামানত থাকবে কোত্থেকে? আপনি সারাদিন বিএনপির চাঁদাবাজ ডাকবেন, জামাতকে ফ্যানাটিক ভাববেন, জামাতকে তার স্বাধীনতার বিরোধিতার জন্য সমালোচনা করবেন, নির্বাচনের জন্য ভোট দেওয়ার সময় সোনিয়া ভোট দেওয়ার সময় আপনি তাকেই ভোট দিবেন, তা আমার জামানত থাকবে কোত্থেকে? না তাইলে সেক্ষেত্রে যদি আমি বলি যে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই যে জোট, একটা বড় একটা জোট, মানে তিন দলের একটি জোট হলো, এই জোটের জন্য যে এই যে সময়টা বেঁধে দিবে আগামীকাল যদি তফসিল হয়, তার ঠিক মানে আমরা ফেব্রুয়ারিতে আমরা মাঝামাঝিতে নির্বাচন আমরা একদম প্রত্যাশা করতে পারি। এই সময়টি কি আসলে যথেষ্ট হচ্ছে কিনা মানুষের দোরগোড়ায় নিজেদেরকে পৌঁছানোর জন্য? আমরা অনেক পিছিয়ে থাকবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের যেটা বলেছেন যে ওরা 125 জনের তালিকা দিয়েছে, আমরা 108 জনের তালিকা দিয়েছি, রাষ্ট্র সংস্কার দিয়েছে, আরো অন্যান্য অনেক জোট দল আমাদের সাথে হয়তো জোটবদ্ধ হওয়ার জন্য ইতিমধ্যে আলোচনা চলছে। আমরা একটা কনসিলিয়েটেড 300 আসনের প্রার্থী আমরা ঠিক করব। সেখানে হয়তো আমাদের কিছু বাদ যাবে, হয়তো তাদের কিছু বাদ যাবে, নতুন কিছু যুক্ত হবে। এবং আমরা কিন্তু একটা আহ্বান জানিয়েছি, যেমন আজিজ ভাইদের মতো লোকদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা যারা নতুন রাজনীতিটাকে স্থাপন করতে চান, আপনারাও চাইলে আমরা আপনাদেরকে সামনে আনবো। কথা অত্যন্ত পরিষ্কার। আমরা মানুষের কাছে গিয়ে বলবো, এই যে আজিজ ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবো আমরা মানুষের কাছে গিয়ে, যে দেখেন ওনারা বলে যে আমাদের জামানত থাকবে না। আমাদের জামানত থাকবে কি থাকবে না ফয়সালা তো আপনারা করবেন, ঠিক আছে? আমরা এই কথাটাই ভোটারদের কাছে বলবো। দেখেন এই পুরানো লোকগুলো, এই অভিজ্ঞ রাজনৈতিক লোকেরা আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। ওনারা আমাদেরকে বলছেন আমাদের ভোট নাই। এখন আপনাদের কাছে আসছি বিচার নিয়ে, আপনারা আমাদেরকে যদি ভোট দেন, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমাদের জামানত থাকবে, নাহলে ঠিক আছে, ওনাদের জনগণের সকল ক্ষমতার উৎস। আপনি যদি ভোট দেন তবে আজিজ ভাইয়ের এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হবে। জনাবে মেহে আজিজ, আপনার বিরুদ্ধে কিন্তু নালিশ চলে গেছে জনগণ পর্যায়ে, আপনি কি বলবেন আপনি এই বিষয়টিতে? না, বিষয়টা হচ্ছে মঞ্জু ভাই একটা কথা বলছে যে আমার প্রত্যাশা অনেক বেশি, এটা ঠিক, কারণ আমি জীবনের ঝুঁকি নিয়ে, কেউ টকশোতে দেয়নি, আমি কিন্তু গেছি। তখন আমার সুবিধা ছিল একটা, আমার বিল্ডিং এর চারপাশে ইস্ট ওয়েস্টের ছেলেরা ঘেরাও করে বসেছিল, আমি বেরোবেলে চিনতো, ওরা আমাকে এগিয়ে দিত। এবং রামপুরা ব্রিজের এপারে গাড়ি থাকতো, টেলিভিশনে আমি চলে যেতাম, আমি কিন্তু ছাড়িনি। এবং আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 তলা হাঁটায় উঠছে, কেউ তার পক্ষে কথা বলা নেই, আমি তার পক্ষে টকশোতেও কথা বলছি, বহুত হ্যাকেল হয়েছি, কেউ তার নিউজ ছাপে না, তার পক্ষে আমি লিখেছি একটা পত্রিকা, কালবেলা এক পত্রিকায় ছাপা হয়েছে, এটা ডকুমেন্ট আছে। সুতরাং আমার প্রত্যাশা ঠিক ছিল, কিন্তু ছাত্রদেরকে গাইড করতে পারে নাই। আমি বলবো
মঞ্জু ভাইয়ের সাথে তাদের সম্পর্ক ছিল আমি জানি, তাহলে উনি গাইড করতে পারেন। মানে গাইড করার জন্য সময় কি যথেষ্ট ছিল? এই 2 অনেক বছর সময় না না, প্রথম দিকে লাভ দিয়েছে এভাবে পড়ছে। এখন তো মঞ্জু ভাই বলে আমাদের ওখানে যাওয়ার সুযোগ আছে, যেভাবে ছাত্ররা কথা বলে, ও বাবা বাবা, ওর ধারের কাছেই তো আগুন, সব ধারের কাছেই যাওয়া যাবে না। মঞ্জু ভাই তো আছে, মঞ্জু ভাই নেতা ছিল না, উনি বড় ছাত্র সংগঠনের নেতা ছিল না, আন্দোলন ছিল না, ওনার কয় পয়সা চুরি করছে, কয় পয়সা ছাত্র নিছে। আমি তো ওনার মতো এম এ আজিজ, আমি আপনার কাছে এই প্রশ্নটি রেখে গেলাম। আপনি একটি অভিযোগ করেছেন যে চাঁদাবাজি এবং দখলবাজির একটা বিষয় এখানে সবসময় আছে, আর্থিক লোপাটের একটা বিষয় আছে। আপনি যদি একটুখানি উদাহরণ সহ বলেন, বিরতির পরে এসে আপনার কাছ থেকে শুনবো। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় আর একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছে আগামীকাল তফসিল, এই নিয়ে বিষয়টি নিয়েই কথা বলছিলাম। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আছেন মুজিবুর রহমান মঞ্জু। বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে আসলে তর্ক বিতর্ক চলছিল। আমি একটু চলে যেতে চাই এই অংশে। এম এ আজিজ, আপনার কাছে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমরা কথা বলছিলাম। উপদেষ্টারা সরকারি থাকবেন নাকি ভোটে লড়বেন, এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলছিল এবং শেষ পর্যন্ত তারা পদত্যাগ করেছেন, নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে তারা নির্বাচন করবেন। তবে কোন আসন থেকে করছেন, কোন দল থেকে করছেন, সে বিষয়টি নিয়ে কোনো রকমের আলোচনা হয়নি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে সেটা জানতে পারবো। তবে আমরা জানি যে এই উপদেষ্টা পরিষদে থেকে বা উপদেষ্টা হিসেবে থেকে তারা একটা বাড়তি সুবিধা তো সবসময় পাবেন, এটা স্বাভাবিক। এই প্রোটোকলটা কিন্তু এখন তারা পাবেন না। তারা স্বাভাবিক একদম সাধারণ মানুষের কাতারে এসে তাদেরকে ভোট চাইতে যেতে হবে মানুষের দুয়ারে দুয়ারে। তো সেক্ষেত্রে আসলে উপদেষ্টাদের এই নির্বাচনে অংশগ্রহণ করাটিকে আপনি কিভাবে দেখছেন একটু জানতে চাই। এবং আপনি সেই সাথে বিভিন্ন রকমের এনসিপির নতুন নতুন একেবারে নবীন যারা আছে তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আপনার আছে হয়তো, বা সেই অভিযোগগুলো একটু জেনে নিতে চাই। এম এ আজিজ, দেখেন, ব্যারিস্টার ফুয়াদ সাহেব নির্বাচনী এলাকায় গেছে, সেখানে তো হাঙ্গামা হয়েছে। দুটো কারণে হতে পারে। একটা, তিনি একেবারে পুরোপুরি মবের পক্ষে টকশোতে কথা বলেছেন। আর একটা হতে পারে তার রাইভেল গ্রুপ, অর্থাৎ ওখানে যারা অন্য দল আছে তারা তাকে এই হেনস্থাটা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করে ওখানে পুলিশ দাঁড়াইছিল, কিছু করলো না কেন? এই জায়গায় একটা ইন্ডিকেটর, অর্থাৎ এখন যে নির্বাচনের ট্রেনে যে শুরু করলো সরকারের যাত্রা, এই যে আমার মঞ্জু ভাই উঠলো, এখন এই ট্রেন গন্তব্যে পৌঁছাবে? কারণ পুলিশ ওখানে ডিউটি থাকবে, আর্মি স্ট্রাইকিং ফোর্স থাকবে ওখানে। যখন বিএনপি এবং জামাতের 200 লোক দাঁড়ায় থাকবে, 450 সেন্টার হবে, 4,500। তো এখন ধরেন সবাই তো জেতার জন্য মরিয়া হয়ে আছে। এখন যদি ওখানে হাঙ্গামা করে, পুলিশ তো ওখানে বই থাকবো, দাঁড়ায় থাকবো, কারণ তারা টমাটাইজ। কারে ধরবে? জামাতরে? নো। বিএনপি? নো। তখন তো বাক্স নিয়ে ধান খেতে দৌড়াবে। আমি বলি বারবার, পাট খেতে দৌড়াবে, কে ঠেকাবে? ঠেকে যাবে। এখনকার যে পরিস্থিতি, আওয়ামী লীগ নাই, অবশ্যই অভ্যুত্থানের শক্তি একসাথে মিলে যে হারে যে যেতে অ্যাকসেপ্ট করার মানসিকতা নিয়ে নির্বাচনে যদি সহযোগিতা না করে, এই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। আমি চলে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটা দর্শকদের একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা উত্তরটা খুব সংক্ষেপে আপনার কাছে নেব, কারণ প্রশ্নটি একটু বড়। বর্তমান সরকার আরো 2 বছর থেকে সংস্কার কাজগুলো শেষ করে যাওয়া উচিত। এনসিপির জন্ম হয়েছে সংস্কারের জন্য, তাদের নির্বাচন এমপি হওয়ার চেয়ে সংস্কারের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত। সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 54 বছরে এদেশের মানুষ যা পায়নি, সংস্কারপন্থীদের উচিত হবে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা। আপনারা এনসিপির সঙ্গে এখন জোটবদ্ধ অবস্থায় আছেন, অবশ্যই এনসিপির হয়ে আপনার কাছ থেকে এই প্রশ্নটার উত্তর একটু জানতে চাই। না, আজিজ ভাই কিছু কথা বলেছেন, সেগুলো আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে, উনি লাস্ট যে কথাটা বলেছেন এটা উদ্বেগের কথা, যে আমরা কিন্তু পুলিশকে বা প্রশাসনকে এক ধরনের দৃঢ় পদক্ষেপে দেখতে পাচ্ছি না, সাহসী কোনো পদক্ষেপ নাই। ইভেন প্রফেসর ইউনূসকেও আমরা কয়েকবার বলেছি যে স্যার আপনার কিন্তু কর্তৃত্ব কম দেখতে পাচ্ছি আমরা, আপনি কর্তৃত্ব খাটাচ্ছেন না।
কর্তৃত্ব মানে এটা না যে উনি অবৈধ কর্তৃত্ব খাটাবেন বা অধিক মাত্রায় বল প্রয়োগ করবেন, আমরা সেটা বলছি না। মিনিমাম কর্তৃত্বটা আমরা আমরা আপনার দেখতে চাই। তো এই জায়গাটার গ্যাপ আছে, এটা ইলেকশনকে সিরিয়াসলি এফেক্ট করবে বলে আমরা মনে করছি। আজিজ ভাইয়ের এই কথার সাথে আমি একমত। দ্বিতীয় কথা, দেখেন এই যে এনসিপি বা আমাদের যে উপদেষ্টারা পদত্যাগ করলেন, দেখেন আসিফ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে কিন্তু আমি দেখেছি বিভিন্ন জায়গায় আজিজ ভাই অনেক কথা বলেছেন, আমরাও বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমি আজকে একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছি, আমি সেখানে এই কথাটা উল্লেখ করেছি যে দেখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিন্তু আজকে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং তার সম্পদের হিসেবও দিয়েছেন। সে তো একটা সম্পদের হিসেব দিয়েছে। এখন আপনি আপনার কাছে বল, এখন আপনাদের কোর্টে বা আমাদের কোর্টে, আমরা যারা তার বিরোধিতা করেছি, তাকে সমালোচনা করেছি, এখন আমাদের কোর্টে আমরা বলবো যে তার বিরুদ্ধে আমাদের অভিযোগ কি কি তদন্ত করা দরকার, আমরা সেটা বলবো, কারণ সেটা এখন সাধারণ একজন নাগরিক, তাকে সেই তদন্ত ফেস করতে হবে। এখন ধরেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, বরাদ্দ দিয়েছেন উনি কোথাও বেশি কোথাও কম ইত্যাদি ইত্যাদি জায়গায়, হ্যাঁ এটা একটা বিষয় থাকতে পারে, কিন্তু এখানে তো কোনো চুরির ঘটনা ঘটে নাই, এখানে তো কোনো মানে আপনার কি বলে তসরুফের ঘটনা ঘটে নাই, নিজের এলাকায় বরাদ্দ একটু বেশি ছিল, বরাদ্দ দিয়েছে। এটা আপনি বাংলাদেশের ইতিহাস খুঁজলে দেখবেন যে ক্ষমতা খাটিয়ে যে যার যেখানে, যেমন আওয়ামী লীগ আমলে গোপালগঞ্জ হয়ে যায় নাই, সিঙ্গাপুর হয়ে যায় নাই, বিএনপি আমলে বগুড়া মানে স্বর্গরাজ্য হয়ে গেছে, এ ধরনের কথা শুনেন না আপনি? সুতরাং এগুলো তো হয়েছে আমাদের দেশে। তো সুতরাং আপনি হয়তো বলতে পারেন যে এদের কাছ থেকে তো আমরা ডিফারেন্ট আশা করেছিলাম, নাম্বার ওয়ান, এইটার নীতিগতভাবে আমার কোনো দ্বিমত নাই। প্রসঙ্গ হচ্ছে যে একটা আমরা যখন সংস্কারের আলোচনায় গিয়েছিলাম তখন দুটো কথা এসেছে, সংস্কার একটি মানে চলমান প্রক্রিয়া, একটা কথা, এই কথাটার অর্থ কি? তো পৃথিবীর সবকিছুই তো চলমান প্রক্রিয়া, কোনটাও মানে স্থবির প্রক্রিয়া, স্থবির প্রক্রিয়া তো বলতে কিছু নেই, মানুষের বয়সও তো চলমান প্রক্রিয়া। এই কথাটা বলা মানে হচ্ছে সংস্কারের বিষয়টাকে একটা নেতিবাচকভাবে দেখা। আমরা আসলে কি সংস্কার চেয়েছিলাম? আজকে আমাকে একজন জিজ্ঞেস করেছে, বলে আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? যেমন আমি দুই উপদেষ্টাকে বলেছিলাম যে আমাদের নতুন বন্দোবস্ত হবে আমরা ভুল করব বা ভুল করেছি, বাট ভুলের উপর আমরা টিকে থাকবো না, আমরা ভুল থেকে শিক্ষা নিব এবং কেউ যখন আমাদের ভুলটা ধরিয়ে দিবে তখন আমরা সেটাকে সংশোধন করবো। এটা হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা হওয়া উচিত। আমি যদি বলি আমি কোনো ভুল করবো না, এটাই হওয়া উচিত। এটারই আসলে এই বছরের পর বছর যে রাজনৈতিক কালচার বাংলাদেশে আছে সেটার পরিবর্তন, আমি যদি বলি যে এভাবেই পরিবর্তন সম্ভব, এভাবেই পরিবর্তন আসবে। অসংখ্য ধন্যবাদ আজকের মতো মজিবুর রহমান মঞ্জু এবং এম এ আজিজ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।